গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আমাদের এই ক্লাসে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। আমাদের পৃথিবীর এই যে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়, এই পরিবর্তন কিন্তু মূলত দুটি পদ্ধতির দ্বারা বা দুটি প্রক্রিয়ার দ্বারা সংঘটিত হয়। একটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং অপরটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার বলতে কি বোঝায়? অন্তর্জাত প্রক্রিয়া বলতে মূলত বোঝায় ভূ আলোড়ন। ভূ আলোড়নের মধ্যে কি কি পড়ে? সেক্ষেত্রে অগ্ন্যুৎপাত হতে পারে, বা কোনো অঞ্চলে ভূমিকম্প হতে পারে, বা পাতের চলনের ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। ভূ আলোড়নের ফলে মূলত যে সমস্ত ভূমিরূপ গড়ে ওঠে, যেমন পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি, যে সমস্ত ভূমিরূপগুলি প্রথমে গড়ে ওঠে, যেহেতু এগুলি প্রথমে গড়ে ওঠে তাই এগুলিকে আর একটি নাম দেওয়া হয়, এগুলিকে প্রাথমিক ভূমিরূপও বলা হয়। তাহলে আমরা এখানে জানলাম যে যে সমস্ত শক্তি, যদি এটি পৃথিবী হয়, এর অভ্যন্তর ভাগ থেকে কাজ করে পৃথিবী পৃষ্ঠের ওপরে বিভিন্ন ধরনের কি করে ভূমিরূপ তৈরি করে, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই শক্তিগুলি ভূ অভ্যন্তর ভাগ থেকে কাজ করে, তাই এর নাম দেওয়া হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এবং এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে তৈরি হয় পর্বত, মালভূমি এবং সমভূমি। যেহেতু প্রাথমিকভাবে এই ভূমিরূপগুলি গড়ে ওঠে, তাই এগুলিকে বলে প্রাথমিক ভূমিরূপ। যখন কোনো অঞ্চলে ভূ আলোড়নের ফলে প্রাথমিক ভূমিরূপ গড়ে উঠল, এইবার এর উপর কিন্তু আমাদের এই যে পৃথিবীর বহির্পৃষ্ঠে যে আবহাওয়া আছে, উষ্ণতা, আর্দ্রতা, তারপরে বিভিন্ন ধরনের যে শক্তি, যেমন যদি আর্দ্র অঞ্চল হয় তবে নদী, বায়ু, শুষ্ক অঞ্চলে হিমবাহ, শীতল অঞ্চলে হিমবাহ, বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গ, এই সমস্ত যে শক্তিগুলি সেগুলি এর উপরে কিন্তু কাজ করতে শুরু করে। এবং কাজ করতে শুরু করলে কি হবে? এই পাহাড় কিছুটা ক্ষয়ে যাবে, মালভূমি কিছুটা ক্ষয় হবে, যেহেতু উঁচু অঞ্চল। এই ক্ষয়িত পদার্থ আবার কোথাও গিয়ে নিচু অঞ্চলে সঞ্চয় হবে, এবং সঞ্চয় হওয়ার ফলে ভূমিরূপকে পুনরায় কি করবে? নতুন রকম রূপ দিবে। প্রাথমিকভাবে যে রূপটা দিয়েছিল সেই রূপটা কিন্তু পরিবর্তন সাধিত হবে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা। তাই বহির্জাত প্রক্রিয়ার দ্বারা যে সমস্ত নতুন ভূমিরূপ তৈরি হয় তাকে আমরা দ্বিতীয় পর্বের ভূমিরূপ বলে থাকি, বা সেকেন্ড স্টেজ ল্যান্ডফর্মও বলা হয়। এই ভূমিরূপের যে পরিবর্তন সাধন করে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে, বহির্জাত প্রক্রিয়ার দ্বারা, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত শক্তিগুলি কাজ করে সেটি হচ্ছে নদী সব থেকে বেশি পরিমাণে কাজ করে। পৃথিবীর প্রায় ৭০% অঞ্চল আর্দ্র জলবায়ুর অন্তর্গত হওয়ায় নদীর দ্বারা পৃথিবীর প্রায় ৭০% ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়। এরপরে যে সমস্ত অঞ্চলে শুষ্ক জলবায়ু বিরাজ করে সেই জায়গায় বায়ুর দ্বারা ভূমিরূপের পরিবর্তন হয়। এবং শীতল অঞ্চল, মূলত নিরক্ষীয় অঞ্চলে, কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে, বা যদি আমরা মেরু অঞ্চলের দিকে যাই তবে সেক্ষেত্রে স্থলভাগেই, মানে একদম পর্বতের পাদদেশেই, পর্বতের
পাদদেশে হিমবাহের সঞ্চয় লক্ষ্য করা যায় এবং সেক্ষেত্রে হিমবাহের দ্বারা ক্ষয় লক্ষ্য করা যায় এবং সঞ্চয় কাজও লক্ষ্য করা যায়। সমুদ্র তীরবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের দ্বারা ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়। এই বহির্জাত প্রক্রিয়ার দ্বারা যে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়, এগুলিকে, এই যে পরিবর্তন সাধন, এটি মূলত দুটি পদ্ধতিতে ঘটে। কোথাও ক্ষয়ের মাধ্যমে পরিবর্তন হয়, আবার কোথাও সঞ্চয়ের মাধ্যমে পরিবর্তন হয়। যদি আমরা কোনো একটি ভূমিরূপ এমন হয় যে এরকম ভূমিরূপ এই অঞ্চলটা, তবে কি লক্ষ্য করব? লক্ষ্য করব যে উঁচু অঞ্চলে ক্ষয় হবে এবং নিচু অঞ্চলে সঞ্চয় হবে। তাহলে বহির্জাত প্রক্রিয়া যখন কাজ হবে তখন উঁচু অঞ্চলের এই যে অংশটা, এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং এই যে ক্ষয়প্রাপ্ত হলো এই পদার্থটা কোনো একটা মাধ্যমের, যেমন নদীর দ্বারা হতে পারে, বায়ুর দ্বারা হতে পারে, হিমবাহের দ্বারা হতে পারে, সেটি স্থানান্তরিত হয়ে তুলনামূলক নিচু অঞ্চলে জমা হবে। ফলে এখানে উচ্চতা কমেও ভূমিরূপের পরিবর্তন ঘটলো, আবার এই জায়গায় উচ্চতা বেড়ে গেল, বেড়ে গিয়ে এরও ভূমিরূপ পরিবর্তন করলো। তাই বহির্জাত প্রক্রিয়ার যে ভূমিরূপের পরিবর্তন সাধন করে, এটিকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অবরোহণ আর দ্বিতীয়টি হচ্ছে আরোহণ। অবরোহণ পদ্ধতি বলতে বোঝায় যে পদ্ধতির দ্বারা কোনো অঞ্চলের ক্ষয়প্রাপ্ত হয়ে তার উচ্চতা কমে যাবে তাকে বলে অবরোহণ। তাহলে আমরা এখানে যে পদ্ধতিটা পেলাম সেটাকে বলা হয় অবরোহণ। ক্ষয় হবে, উচ্চতা কমে যাবে। এবং যে পদ্ধতির মাধ্যমে ভূমিরূপের কোনো স্থানে যদি তার উচ্চতা বৃদ্ধি পায় সঞ্চয়ের মাধ্যমে, তখন তাকে বলবো আরোহণ। সঞ্চয় হবে, উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে অবরোহণ আর আরোহণ পদ্ধতিকে আমরা ভালোভাবে জানলাম যে অবরোহণ মানে হচ্ছে ক্ষয়, উচ্চতা কমবে, আরোহণ মানে হচ্ছে ভূমিরূপের কোনো স্থানে পদার্থের সঞ্চয়, যার ফলে উচ্চতা বৃদ্ধি পাবে। এই যে দুটি পদ্ধতি, অবরোহণ এবং আরোহণ, এই দুটি কাজ যদি একসঙ্গে চলতে থাকে, অবরোহণ এবং আরোহণ মিলিত হয়ে যে দুটি কাজ হয় সেটাকে বলে পর্যায়ন। যদি ভালোভাবে আমাদের বলতে হয় তবে বলতে হবে যে কোনো স্থানে অবরোহণ এবং আরোহণ পদ্ধতির দ্বারা ভূমিরূপের যে পরিবর্তন সাধিত হয় তাকে বলে পর্যায়ন। এই অবরোহণ পদ্ধতি সম্পর্কে আমরা এবার বিস্তারে আলোচনা করব। অবরোহণ পদ্ধতিকে আমরা কতগুলি পর্যায়ে ভাগ করে থাকি। কতগুলি পর্যায়ের মাধ্যমে কোনো ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আবহ বিকার। আবহ বিকার শব্দটিকে যদি আমরা ভাঙি তবে দুটো শব্দ পাবো। একটি হচ্ছে আবহাওয়া এবং বিকার। আবহাওয়া মানে এর আগে আমরা জেনেছি, এর আগের ক্লাসে, যে আবহাওয়ার যে বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, এগুলি হচ্ছে আবহাওয়ার উপাদান। এবং বিকার শব্দের অর্থ হচ্ছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়া। এটিকে যদি আরও
ভালোভাবে বলা যায়, তবে আমরা বলি শিলা বিকার। এক কথায় কোনো শিলাখণ্ড বা কোনো পাথরের খণ্ড ভেঙে টুকরো বিটুকরো হওয়ার পদ্ধতিকেই আবহ বিকার বলে। কেমনভাবে ঘটে? আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা কিন্তু এটি ঘটে থাকে, তাই এর নাম আবহ বিকার। কোনো উষ্ণ অঞ্চলে যদি মনে করি এটি একটি শিলাখণ্ড, দিনের বেলায় যখন সূর্যের তাপে এই শিলাটি উত্তপ্ত হবে, তখন এর মধ্যে কি কাজ করবে? এর মধ্যে কাজ করবে প্রসারণ বল। এটি এক্সপ্যান্ড করবে, দুই দিকে প্রসারিত হবে। এবং যখন সূর্যাস্তের পরে আবহাওয়া শীতল হবে, তখন শীতল রাত্রে এই শিলাটি আস্তে আস্তে তাপ বিকিরণ করবে, এবং তাপ বিকিরণ করার ফলে এটি শীতল হয়ে যাবে, এবং শীতল হলে তখন সংকোচন বল কাজ করবে। সেক্ষেত্রে তখন এই যে প্রসারিত হয়েছিল এটা সংকুচিত হবে। এইভাবে সংকুচিত এবং প্রসারিত যে পর্যায়ক্রমিকভাবে প্রতিদিন ঘটে, এই ঘটার ফলে শিলার মধ্যে একটা পীড়নের সৃষ্টি হবে, এবং পীড়ন বা টানের সৃষ্টি হবে। এই টানের ফলে এই শিলাটি বিভিন্ন খণ্ডে ভেঙে যাবে, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই যে টুকরো টুকরো হয়ে গেল, এই টুকরো টুকরো হওয়ার পরে কিন্তু শিলাটি অন্য জায়গায় স্থানান্তরিত হয় না, ওই শিলাটি ওপরেই বা ওই স্থানেই ওই খণ্ড বিখণ্ড পদার্থগুলি অবস্থান করবে। তাই আবহ বিকারকে স্থানিক প্রক্রিয়া বলা হয়। এর ফলে শিলার কিন্তু স্থানান্তর ঘটে না। আবহবিকারে তাহলে আমরা কি জানলাম? যে আবহাওয়ার বিভিন্ন এজেন্টের দ্বারা যদি শিলা খণ্ড বিখণ্ড হয়ে সেই স্থানে পড়ে থাকে, তবে তাকে আমরা আবহ বিকার বলি। এটি ভূমিরূপের পরিবর্তন সাধন করতে কিভাবে কাজ করে? যদি আমরা এটাকে একটি পাহাড় মনে করি, তবে এই যে উপরের শিলাস্তরগুলি, এগুলি তাহলে প্রতিদিন এর উপরের স্তরটি কি হবে? সূর্যতাপে প্রসারিত হবে, এবং রাত্রিবেলায় তাপ বিকিরণ করে শীতল হবে, এবং শীতল এবং প্রসারিত সংকুচিত এবং প্রসারিত হওয়ার ফলে এই যে শিলাখণ্ডগুলি বিভিন্ন খণ্ডে ভেঙে যাবে। পাহাড়ের ঢাল বরাবর এই উপরের স্তরটি আস্তে আস্তে কি হবে? ভেঙে টুকরো বিটুকরো হবে, এবং এই স্থানেই পড়ে থাকবে। এই যে এত দূর আমি বললাম যে এটি ভেঙে টুকরো বিটুকরো হবে এবং ওই স্থানে পড়ে থাকবে, এটিকে বলে আবহ বিকার। আবহ বিকারের ফলে কি ঘটলো? শিলা চূর্ণ বিচূর্ণ হয়েছে। এইবার এই শিলা যদি কোনো কারণবশত মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে গড়িয়ে পড়ে, নিচে গড়িয়ে নেমে আসছে, গড়িয়ে আস্তে আস্তে নিচে এসে চলে আসলো, তখন এই স্থানটা কি হবে? এই স্থানটার উচ্চতা কমে গেল। এই যে এই স্থানটার উচ্চতা কি হবে? কমে যাবে, এবং শিলাটা নিচে স্থানান্তরিত হলো। এই যে আবহ বিকার প্রাপ্ত শিলাখণ্ড ভূমির ঢাল অনুসরণ করে শুধুমাত্র মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে নেমে আসলো, এই পদ্ধতিটাকে বলে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের পরে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কাকে বলে? যদি কোনো স্থানের পদার্থসমূহ সেটি পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে হতে পারে, বা অন্য কোনো প্রাকৃতিক শক্তির ফলেও হতে পারে। এটি পুঞ্জিত ক্ষয়ের ফলে নিচে নেমে গেছে। এমনও হতে পারে যে কোনো একটি সমভূমি অঞ্চল, বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর প্রবাহকালে কোনো একটি স্থান থেকে এই জায়গাকার যে ধূলিকণা সেটিকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেল, এখানে নিয়ে গিয়ে সঞ্চয় করছে। তাহলে এই জায়গা থেকে যে বালিকণাগুলো স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এর ফলে কি হবে?
এই জায়গার উচ্চতা আস্তে আস্তে কমে যাবে, এখানে অপসারিত হয়ে এখানে গর্তের সৃষ্টি হতে পারে, আস্তে আস্তে গর্তের সৃষ্টি হবে, ফলে এই অঞ্চলের কি হবে, উচ্চতা হ্রাস পাবে। এই উচ্চতা হ্রাস পাওয়ার ফলে এই জায়গাটায় কি ঘটনা ঘটলো, ক্ষয় হলো। তাহলে ক্ষয়ীভবন বলতে বোঝায় যে সেটি পুঞ্জিত ক্ষয়ের ফলেও হতে পারে, বা অন্য কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা যদি ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটে বা পদার্থ ক্ষয়ীভূত হয়ে অন্য স্তরে স্থানান্তরিত হয়, তাহলে তাকে আমরা বলবো ক্ষয়ীভবন। এই দুই ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব যে উপরের যে পদার্থগুলি ছিল বা শিলাস্তর ছিল, সেগুলি যখন অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, তখন এর যে নিচের স্তরের যে শিলাস্তর, এখন যে নিচের শিলাস্তরটাকে আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু পুনরায় আবহাওয়াতে বা বায়ুমণ্ডলে উন্মুক্ত হলো। এটা তো ঢাকা ছিল, এরা উন্মুক্ত হয়েছে। এখানে বালির স্তর অপসারিত হওয়ার ফলে নিচের বালির স্তর উন্মুক্ত হয়েছে। এই যে উন্মুক্ত হওয়ার পদ্ধতি, তাকে বলে নগ্নীভবন। আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এবং নগ্নীভবন, এই চারটি বিষয়কে আমি পরপর সংক্ষেপে আলোচনা করছি। যদি কোনো স্থানের শিলাস্তর আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে ওই স্থানে পড়ে থাকে, তবে তাকে বলবো আবহ বিকার। যখন এই পদার্থগুলি স্থানান্তরিত হয়ে আসলো মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, তখন তাকে বলি পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় হওয়ার ফলে এই স্থানের উচ্চতা কমে গেল, তাকে বলছি ক্ষয়ীভবন। আর ক্ষয়ীভবনের ফলে যে নিচের শিলাস্তর পুনরায় উন্মুক্ত হলো বা বায়ুমণ্ডলে ক্ষয়ের জন্য আবার নিজেকে উন্মোচিত করলো, মানে এবার ক্ষয় শুরু হবে, এই পদ্ধতিটাকে আমরা বলবো নগ্নীভবন। যে সমস্ত পদ্ধতিগুলির দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটে, সেগুলিকে অবরোহণ বলে। এই অবরোহণ পদ্ধতির পরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরোহণ পদ্ধতি, অর্থাৎ যে সমস্ত পদ্ধতির দ্বারা কোনো একটি ভূপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধি ঘটবে। প্রথমেই আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম, যদি কোনো স্থানের পদার্থ স্থানান্তরিত হয়ে এই জায়গাটা স্থানান্তরিত হয়ে ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে এখানে সঞ্চিত হয়, এই যে সঞ্চয়ের ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, একে আরোহণ পদ্ধতি বলে। এই সঞ্চয় বিভিন্নভাবে ঘটতে পারে, সেটি বিভিন্ন শক্তির দ্বারা পদার্থ স্থানান্তরিত হয়ে সঞ্চয় হয়। যেমন বায়ুর দ্বারা সঞ্চয় হতে পারে, নদীর দ্বারা ক্ষয়ীভূত পদার্থ সঞ্চিত হয়ে নতুন ভূমিরূপ তৈরি করে, নদীর দ্বারাও হয়। সমুদ্র তরঙ্গের দ্বারা পদার্থের সঞ্চয় হয়, এবং আর একটি হচ্ছে হিমবাহের দ্বারা। হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে উঠতে লক্ষ্য করি। এবং যে সমস্ত অঞ্চল চুনাপাথর গঠিত, সেই সমস্ত অঞ্চলে ভৌম জলের কাজের দ্বারা আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। এক্ষেত্রেও ভৌম জল সঞ্চয় কাজের দ্বারা ভূমিরূপ গড়ে তোলে।